আসসালামু আলাইকুম প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের জন্য কৃষি শিক্ষার ক্লাস নিয়ে। তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের জন্য কিন্তু পুরো পরীক্ষা জুড়ে আমি সকল সাবজেক্টের ক্লাস বানাবো। তো আমি কথা রেখেছি। এখন আলোচনা করব হচ্ছে কৃষি শিক্ষার সৃজনশীল কখগুলো নিয়ে। পরবর্তীতে সুযোগ পেলে তোমাদের জন্য বহু নির্বাচনী ক্লাস বানিয়ে দেবো। তো আগে তোমাদেরকে সৃজনশীল কখগুলো মুখস্থ করতে হবে। তো আমি তোমাদেরকে দেখাই দেবো কোন কোন প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট রয়েছে। ওকে, তো চলে আছি মূল পড়ায়। সবাই স্ক্রিনের দিকে খেয়াল করো। শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম স্ক্রিনের ফন্টে। তো এখন তোমাদেরকে আমি কোনগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো বলে দিব। তো যাই হোক, সবাই স্ক্রিনের দিকে খেয়াল করো। এখানে দেখো, তোমাদের যে অধ্যায় 1, এখানে কিন্তু একটা প্রশ্ন রয়েছে। প্রশ্নটা হচ্ছে যে পশু খাদ্যে আর্দ্রতার হার কত? তোমরা মনে রাখবে 10%। আমি যেটা ইম্পর্টেন্ট সেটা তোমাদেরকে বলে দেবো। তো তবুও কিছু কিছু প্রশ্নের উত্তর আমাদেরকে জেনে রাখতে হবে যে পশু খাদ্যে আর্দ্রতার হার কত? 10%। আর পশু খাদ্য সংরক্ষণের পদ্ধতিগুলোর নাম। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু দেখো উল্লেখ রয়েছে বেশ কয়েকটা পদ্ধতি। যে পশু খাদ্য সংরক্ষণের পদ্ধতিগুলো হলো: হে তৈরির মাধ্যমে সবুজ ঘাস সংরক্ষণ করা যায়, সাইলেজ তৈরির মাধ্যমে সবুজ ঘাস সংরক্ষণ করা যায়, খড় তৈরির মাধ্যমে ফসলের বর্জ্য সংরক্ষণ করা হয়। তারপর হচ্ছে দানা শস্য ও তৈল বীজের উপজাত সংগ্রহ করে সংরক্ষণ করা যায় বা হয়। কারখানায় প্রক্রিয়াজাত করে খাদ্য সংরক্ষণ করা হয়। তো যাই হোক, আমরা কিন্তু বেশিরভাগই খড় তৈরির মাধ্যমে কিন্তু পশু খাদ্য সংরক্ষণ করি, কিন্তু অন্য জায়গায় কিন্তু আরও এই পদ্ধতিগুলো সংরক্ষণ করা হয়। অর্থাৎ ঘাস সংরক্ষণের জন্য আরও পদ্ধতি রয়েছে, সেগুলো অনুসরণ করা হয়। এখন তোমাদেরকে দেখাচ্ছি পরেরটা। দেখো, এইদিকে রাখি। ওকে, এরপরে দেখো এইখানে লেখা রয়েছে বন্ধুরা, এই যে এলজি কি? এলজি হচ্ছে, একটু করে দেখো, এলজি বা শ্যাওলা এক ধরনের উদ্ভিদ যা গোখাদ্য হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এলজি এক ধরনের উদ্ভিদ যা গোখাদ্য অর্থাৎ গরুর খাদ্য হিসেবে ব্যবহার হয়ে থাকে। এটি এককোষী থেকে বহুকোষী হতে পারে। এরপরে দেখো, এখানে কিছু লেখা রয়েছে যে এলজি চাষের প্রয়োজনীয় উপাদানগুলো কি কি। আচ্ছা, এলজি অত্যন্ত সম্ভাবনাময় পুষ্টিকর খাদ্য যা বিভিন্ন ধরনের আমিষ জাতীয় খাদ্য যেমন খৈল, শুটকি মাছের গুঁড়া ইত্যাদির বিকল্প হিসেবে ব্যবহার করা হতে পারে। শুষ্ক এলজিতে শতকরা 50 থেকে 70 ভাগ আমিষ, 20 থেকে 22 ভাগ চর্বি এবং 8 থেকে 26 ভাগ শর্করা থাকে। এছাড়াও এলজিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং বিভিন্ন ধরনের ভিটামিন থাকে। এলজি পানি ব্যবহার করে কম খরচে গরুর মাংস এবং দুধ উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল। এখন আমরা আরও মোস্ট ইম্পর্টেন্ট পড়বো, সেটা হচ্ছে এই যে খাদ্য সংরক্ষণ কী। এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমরা মনে রাখবে, কোনো খাদ্যের গুণাগুণ ও পুষ্টিমান ঠিক রেখে ভবিষ্যতে ব্যবহারের জন্য খাদ্যকে প্রক্রিয়াজাত করে রেখে দেওয়াকে খাদ্য সংরক্ষণ বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো, খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে। খাদ্যকে রোগ জীবাণু ও পচনের হাত থেকে রক্ষা করার জন্য খাদ্য সংরক্ষণ প্রয়োজন। বর্ষা মৌসুম ও শীতকালে ঘাস এবং সিম গোত্রীয় অনেক ঘাস প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। এই ঘাস পশুকে খাওয়ানোর পরও অনেক অবশিষ্ট থেকে যায়। এগুলো ঘাসের অভাবের সময় চাহিদা মেটানোর জন্য আর্দ্রতা নিয়ন্ত্রণ কক্ষে সংরক্ষণ করে বেশি দিন গুণাগুণ ঠিক রেখে সঠিকভাবে সংরক্ষণ করা হয়। ওটা ইম্পর্টেন্ট ছিল। এরপর দেখো, এই যে এখানে একটা প্রশ্ন রয়েছে, এফআরসি কি? এফআরসি হলো খাদ্য প্রয়োগ ও খাদ্য গ্রহণের ফলে জীবের দৈহিক বৃদ্ধির অনুপাত। তাহলে হচ্ছে এফআরসি হলো খাদ্য প্রয়োগ ও খাদ্য গ্রহণের ফলে জীবের দৈহিক বৃদ্ধির অনুপাত। এফআরসি এর পুনরূপ হচ্ছে ফুড কনভার্সন রেশিও। এখন দেখো, পুকুরে কেন সম্পূরক খাদ্য প্রয়োগ করা হয়? লেখো। মাছের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছের সম্পূরক খাদ্য প্রয়োগ করা হয়। মাছ চাষের ক্ষেত্রে অধিক উৎপাদন পাওয়ার জন্য পুকুরে অধিক
ঘনত্বে পোনা ছাড়া হয়। শুধু প্রাকৃতিক খাদ্যে মাছের দ্রুত বৃদ্ধি ও অর্থনৈতিকভাবে লাভজনক উৎপাদন পাওয়া যথেষ্ট নয়। এমনকি সার প্রয়োগ করে প্রাকৃতিক খাদ্য প্রয়োগ করলেও তা যথেষ্ট হয় না। মাছের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে তখন সম্পূরক খাদ্য প্রয়োগ করা হয়। এসব সম্পূরক খাদ্য আমিষ, শর্করা, স্নেহ, খনিজ লবণ ও ভিটামিন মাত্রা অনুযায়ী থাকে। তো অবশ্যই পুকুরে কী করতে হবে? সম্পূরক খাদ্য প্রয়োগ করতে হবে। এরপরে দেখো খাদ্য সংরক্ষণ কি, এটা কিন্তু তোমরা অবশ্যই পড়েছ যে কোনো খাদ্যের গুণাগুণ ও পুষ্টিমান ঠিক রেখে ভবিষ্যতে ব্যবহারের জন্য খাদ্যকে প্রক্রিয়াজাত করে রেখে দেওয়াকে বলা হয় খাদ্য সংরক্ষণ। এখন যদি প্রশ্ন আসে যে পশু খাদ্য সংরক্ষণের দুটো পদ্ধতির নাম লেখো, তোমরা কিন্তু অনেকেই হয়তো পারবে না, আবার অনেকে পারবে। যে খাদ্য পরিষ্কার, শুকনো, নিরাপদ এবং পর্যাপ্ত বাতাস চলাচলের ঘরে রাখতে হবে। পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য খাদ্যের যে বস্তার নিচে এবং আশেপাশে ছাই ছিটিয়ে দেওয়া যেতে পারে। খাদ্য সংরক্ষণ কি, আমরা কিন্তু সেটা করলাম। খাদ্য সংরক্ষণ পদ্ধতি হলো খাদ্যের গুণাগুণ মান ভালো রাখার জন্য যথাযথ নিয়মে খাদ্য সংরক্ষণ ও গোদামজাত করা। এখন একটা প্রশ্ন এখানে রয়েছে, দেখো, খাদ্য খোলা অবস্থায় রাখা নিষেধ, যুক্তি দাও। অবশ্যই আমরা খাদ্য খোলা অবস্থায় রাখবো না। খাদ্য খোলা অবস্থায় রাখলে বায়ু প্রবেশ কিংবা পোকামাকড়ের উপদ্রবে খাদ্য নষ্ট বা পচে যায়। খাদ্য কখনো আলগা বা খোলা অবস্থায় রাখা যায় না। খাদ্যে বায়ু প্রবেশ করে তাতে পচন ধরে এবং ছত্রাক জন্ম নেয়, যা পশুর খাবারের অনুপযোগী হয়ে পড়ে। তাছাড়া খাদ্য খোলা অবস্থায় রাখলে বাতাসের অক্সিজেন খাদ্যের রেসিভিটি ঘটাতে পারে, যা খাদ্যের গুণগত মানকে ক্ষতিগ্রস্ত করে। সূর্যালোকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আছি এইখানে। সূর্যালোকে খোলা অবস্থায় খাদ্য রাখলে সূর্যের অতি বেগুনি রশ্মির প্রভাবে খাদ্যের ভিটামিন নষ্ট হয়ে যায়। এরপর দেখো খাদ্য সংরক্ষণ কি, এটা কিন্তু আমরা করলাম। আর খাদ্য সংরক্ষণ কেন করা হয় উল্লেখ করো। এটা কিন্তু তোমরা সবাই লিখতে পারবে আশা করি। যে খাদ্যকে রোগ জীবাণু ও পচনের হাত থেকে রক্ষা করার জন্যই কিন্তু খাদ্যকে সংরক্ষণ করা হয়। এছাড়া বর্ষা মৌসুম এবং শীতকালে ঘাস এবং সিম জাতীয় অনেক ঘাস বেশি উৎপাদিত হয়, যা পশু পাখিকে খাওয়ানোর পরও কিন্তু বাড়তি ঘাস থেকে যায়। এগুলো ঘাসের অভাবের চাহিদা মেটানোর জন্য আর্দ্রতা নিয়ন্ত্রণ কক্ষে সংরক্ষণ করে বেশি দিন গুণাগুণ ঠিক রেখে সংরক্ষণ করা যায়। এখন দেখো FCR কি, একটু আগেই তোমাদেরকে বললাম ফুড কনভার্সন রেশিও। অর্থাৎ এখানে কি বলছে যে FCR হচ্ছে খাদ্য প্রয়োগ ও খাদ্য গ্রহণের ফলে জীবের দৈহিক বৃদ্ধির অনুপাত। খাদ্য যে অবশ্যই পশু খায় তার কিন্তু একটা দৈহিক বৃদ্ধির একটা অনুপাত রয়েছে। পশু কেমন ছিল কেমন হলো, এটা একটা কিন্তু মান নির্ণয় করা যায়। তো এখন বলছে দেখো সম্পূরক খাদ্য কেন প্রয়োগ করা হয়। তোমাদের কিন্তু একটু আগেই বলছি যে সম্পূরক খাদ্য পুকুরে নিয়মিতভাবে প্রয়োগ করলে অল্প সময়ে বড় ডাক্তারের সুস্থ সবল পোনা উৎপাদন করা সম্ভব। এখানে কি বলতেছে যে সম্পূরক খাদ্য যদি প্রয়োগ করা হয় তাহলে কী হবে, পুকুরে যে মাছগুলো রয়েছে সেগুলো দ্রুত বড় হয়ে যাবে। যে শুধু প্রাকৃতিক খাদ্যের জন্য অপেক্ষা করতে হবে তা তো না, প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি আমাদেরকে কী করতে হবে, সম্পূরক খাদ্য প্রয়োগ করতে হবে। তাহলে কী হবে, যে সমস্ত পোনা মাছ রয়েছে বা উঠতি বয়সী মাছ রয়েছে সেগুলো দ্রুত বৃদ্ধি পেয়ে যাবে। ফলে সেগুলো তাড়াতাড়ি বড় হয়ে গেলে দৈহিক বৃদ্ধি যদি হয়, আমাদের যে ব্যবসায়িক লক্ষ্য বা মাছকে বড় করার লক্ষ্য সেটা কিন্তু আমাদের পূরণ হবে। এখন দেখো তারপরে কি বলছে, হে কি, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। হে অতি পরিচিত এবং গুরুত্বপূর্ণ সংরক্ষিত খাদ্য যা সারা বছর গবাদি পশুকে সরবরাহ করা হয়। সাইলেজ কেন ঘাস জাতীয় থেকে কোন জাতীয় ঘাস থেকে তৈরি করা হয়? বিভিন্ন ধরনের ঘাস দিয়ে সাইলেজ তৈরি করা গেলেও ভুট্টা ও আলফা দিয়ে তৈরি সাইলেজ অত্যন্ত উন্নত মানের হয়। ভুট্টোর সাইলেজে বেশি পরিমাণে পুষ্টি উপাদান থাকে। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, সম্পূরক খাদ্য কী সেটা কিন্তু আমি তোমাদেরকে পড়াইলাম। সম্পূরক খাদ্যটা একটু খেয়াল রাখো। আবার প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছকে বাইরে থেকে যে খাদ্য দেওয়া হয় অতিরিক্ত, ওটাই কিন্তু সম্পূরক খাদ্য, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। আর FCR এর সমীকরণটি লিখে মাছের দৈহিক বৃদ্ধি বের করো। যাই হোক এখানে দেওয়াই রয়েছে, তোমরা একটু বের করবা।
FCR সমান মাছকে প্রদানকৃত খাদ্য দৈহিক বৃদ্ধি ডিভাইডেড, যাই হোক দৈহিক বৃদ্ধি, তাহলে আহরণকালীন মোট ওজন ছিল কত, মাইনাস করে দিবে মজুদকালীন মোট ওজন। তাহলে কি করতে হবে, মাইনাস করে দিলে ওজনটা কিন্তু বেড়ে যাবে, তাই না? যে একটা জিনিসকে আমি কতটুকু খাওয়াইলাম আর আগে কত ছিল বোঝা যাবে। ধরি একটি পুকুরে মোট 1 কেজি মাছের পোনা ছাড়া হলো। নিয়মিত খাদ্য প্রয়োগ করে 6 মাস পর আহরণের সময় মোট 15 কেজি মাছ পাওয়া গেল। 6 মাসে 21 কেজি মাছ প্রয়োগ করা হলো। তা দেখছো কীভাবে কি বার করতে হয়। যাই হোক FRC, এটা তো তোমরা জানো যে FRC হচ্ছে খাদ্য প্রয়োগ ও গ্রহণের ফলে জীবের দৈহিক বৃদ্ধির অনুপাত। FRC এর পুনরূপ হচ্ছে ফুড কনভার্সন রেশিও। তোমাদের কিন্তু বারবার বলছি যে পুকুরে সম্পূরক খাদ্য কেন প্রয়োগ করা হয়, শিক্ষার্থী বন্ধুরা এটা অবশ্যই ইম্পর্টেন্ট। যাই হোক যেটা ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদেরকে বলে দেবো। এখন এখানে কী বলছে দেখো, সম্পূরক খাদ্য কী এটা কিন্তু আমি পড়াইছি। এরপরে দেখো মাছের খাবারের গুণগত মান ভালো হওয়া প্রয়োজন কেন। তুমিও যদি ভালো খাবার খাও তুমি ভালো থাকবে, সুস্থ থাকবে, তাই না? আর যদি নর্মাল খাবার খাও, সাধারণ খাবার খাও, তাহলে নাও ভালো থাকতে পারো। তো আমাদের কী করতে হবে, নিয়মিত আমাদের যে পরিমাণ মতো যে খাবার রয়েছে সেটা অবশ্যই খেতে হবে। যাই হোক সুস্থ সবল পোনা ও মাছ উৎপাদনের জন্য মাছের খাবারগুলো অবশ্যই কী হতে হবে, গুণগত ভালো মানের হতে হবে। যে ধরনের খাদ্যই মাছ চাষের পুকুরে ব্যবহার করা হোক না কেন তার গুণগত মান অবশ্যই ভালো হওয়া দরকার। খাবারের গুণগত মান যদি ভালো না হয় তাহলে মাছ রোগাক্রান্ত হতে পারে, মাছের মৃত্যু হতে পারে, আর মাছের যে আশানুরূপ বৃদ্ধি সেটাও হবে না। তাই আমরা অবশ্যই মাছকে ভালো খাবার খাওয়াবো। শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো খাদ্য সংরক্ষণ কী, এটা তোমাদের পড়াইছি, খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে খাদ্য সংরক্ষণ কী তোমরা অবশ্যই মনে রাখবে। আর খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে। খাদ্যকে রোগ জীবাণু ও পচনের হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু খাদ্যকে সংরক্ষণ করা হয়। এছাড়া বর্ষা মৌসুম ও শীতকালে কিন্তু দেখো ঘাস এবং সিম জাতীয় বা গোত্রীয় অনেক ঘাস বেশি উৎপাদিত হয়, যা পশু পাখিকে খাওয়ানোর পরেও কিন্তু থেকে যায়। এগুলো ঘাসের অভাবের সময় অর্থাৎ যখন সমস্যা হয়, মানে ঘাস পাওয়া যায় না, সেই সময় কিন্তু মানে পশু পাখিকে খাওয়ানোর জন্য কিন্তু আমরা সংরক্ষণ করব। তো অবশ্যই এটা পড়বে। সম্পূরক খাদ্য কী এটা আমরা পড়ছি। এরপরে প্লাঙ্কটন কত প্রকার ও কী কী এটা তো আমরা মনে রাখবে। প্লাঙ্কটন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন বা উদ্ভিদ কণা, ও 2 নম্বর হচ্ছে জু প্লাঙ্কটন বা প্রাণীকণা। এরপর খাদ্য সংরক্ষণ কি এটা পড়ছি। FRC কি এটা পড়ছি। হে কি, হে অতি পরিচিত এবং গুরুত্বপূর্ণ সংরক্ষিত খাদ্য যা সারা বছর গবাদি পশুকে সরবরাহ করা হয়। এর সম্পূরক খাদ্য কি এটা পড়ছি, যে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছকে যে বাহির থেকে যে খাবার দেওয়া হয় সেটাই হচ্ছে সম্পূরক খাদ্য। LG কি, LG বা শ্যাওলা এক ধরনের উদ্ভিদ যা গো খাদ্য হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এটি এককোষী থেকে বহুকোষী হতে পারে। এরপরে খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা তোমরা অবশ্যই পড়বে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে এই যে পুকুরে কেন সম্পূরক খাদ্য প্রয়োগ করা হয়, কারণ তুমি দেখছোই যে প্রাকৃতিক খাদ্যে কিন্তু যথেষ্ট মানে কি বলবো, হয়তো মানে মাছের বৃদ্ধি না হতে পারে। আমরা যদি বাড়তি খাবার না দেই, বাড়তি পুষ্টি না দেই মাছকে, তাহলে মাছ বৃদ্ধি পাবে না আর আমাদের ব্যবসায়িক উদ্দেশ্য পূরণ হবে না। আর পশু খাদ্য সংরক্ষণের 2টা পদ্ধতির নাম। পশু খাদ্য সংরক্ষণের পদ্ধতি কিন্তু অনেক রয়েছে। তারপরে খাদ্য কী করতে হবে, পরিষ্কার, শুকনো, নিরাপদ এবং পর্যাপ্ত বাতাস চলাচলের ঘরে রাখতে হবে। পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য খাদ্যের বস্তার নিচে এবং আশেপাশে ছাই ছিটিয়ে দিতে হবে, বা এমন কিছু দিতে হবে যেন পোকামাকড় ওখানে না আসতে পারে। গোখাদ্য কিন্তু অবশ্যই কী রাখা উচিত, মানে খাদ্য অবশ্যই খোলা অবস্থা রাখা যাবে না, নিষেধ। কারণ এতে কী হবে, সমস্যা হবে, খাদ্যের মধ্যে রোগ জীবাণু প্রবেশ করবে, ছত্রাক জন্মাবে, পশুর খাদ্য খাবারের অনুপযোগী হয়ে পড়বে। তোমরা তো বুঝোই সেটা। এরপরে রেশন কি এটা পড়বে। রেশন হচ্ছে 24 ঘন্টায় কোনো পশু বা পাখি দ্বারা গৃহীত খাদ্য। এরপরে পশু এই যে মুরগির রেশনের উপাদানগুলোর নাম লেখো। এর ভিতরে এটা তোমরা অবশ্যই পড়বে। আর পুকুরে সম্পূরক খাদ্য প্রয়োগ করা প্রয়োজন কেন, এটা কিন্তু আমরা বলছি বারবার যে সম্পূরক খাদ্য পুকুরে নিয়মিত প্রয়োগ করলে মাছ অল্প সময়ের মধ্যে বড় হয়ে যাবে। পোনা মাছ ছাড়লেও সেটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে। দৈহিক বৃদ্ধি পেলেই কিন্তু সেগুলো একসময় বিক্রির উপযোগী হয়ে যাবে। জাটকা কি এটা তোমরা পড়বে। জাটকা হচ্ছে নভেম্বর হতে মে মাস, ঠিক আছে, পর্যন্ত 3 সেন্টিমিটারের নিচের ইলিশকে বোঝায়। আবারও বলছি, জাটকা হলো নভেম্বর হতে মে মাস পর্যন্ত 3 সেন্টিমিটারের
নিচের ইলিশকে বোঝায়। মা মাছ শিকারের ক্ষতিগুলো কি? মা মাছ কখনোই শিকার করা যাবে না। মা মাছের পেটে প্রচুর পরিমাণে ডিম থাকে, যেগুলো হচ্ছে নতুন নতুন মাছ জন্ম বা বৃদ্ধিতে সাহায্য করবে। কিন্তু যদি মা মাছকে মেরে ফেলা হয়, তাহলে ওই পোনাগুলো কখনো আর কি জন্ম নিতে পারবে না, আর আমাদের যে অতিরিক্ত মাছ সেটাও আসবে না। আজকের মা মাছ কিন্তু আগামী দিনের আমিষের চাহিদা পূরণ করতে সক্ষমতা রাখে। তাই আমরা কী করব? মা মাছ শিকার করব না। আর এগুলো কিন্তু শিকার করলে পুষ্টির একটা বড় অংশ থেকে আমরা কিন্তু বঞ্চিত হব, অর্থাৎ আমাদের নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারব। এরপরে দেখো, যে ধরবে ঝাটকা সবাই তারে আটকা। মৎস্য সংরক্ষণের ক্ষেত্রে উক্তিটি ব্যাখ্যা করো। তোমরা এটা অবশ্যই পড়ে নিও। এরপরে দেখো, হাঁসের রেশন কি? রেশন হচ্ছে 24 ঘন্টায় কোনো পশু বা পাখি দ্বারা গৃহীত খাদ্য বিভিন্ন উপকরণ মিশ্রিত করে হাঁসের জন্য যে পুষ্টিকর খাবার তৈরি করা হয় তাকে হাঁসের রেশন বলা হয়। এরপরে মাছের অভয়াশ্রম বলতে কি বুঝে, এটা তোমরা পড়বে। যেসব মাছের পেটে ডিম থাকে তারা পোনা ছাড়ে, তাই না? ফলে মাছের বংশবৃদ্ধি ঘটে। এসব মাছ নিধনে মাছের উৎপাদন কিন্তু হ্রাস পাবে। তাই কী করতে হবে? এসব মাছকে অবশ্যই নিরাপদ আশ্রয় দিতে হবে। ডিমওয়ালা মাছগুলো ভবিষ্যতে মাছের সংখ্যা বৃদ্ধি করবে। তাই দেশের চাহিদা কিন্তু আমিষের চাহিদা পূরণের জন্য আমাদেরকে এই মাছগুলোকে কী করতে হবে? নিরাপদ রাখতে হবে। তোমরা এটা অবশ্যই পড়বে, অনেক ইম্পর্টেন্ট রয়েছে। ব্রুডার ঘর কি? যেখানে খাদ্য ফোটা বাচ্চাদের জন্ম থেকে 4 বা 6 সপ্তাহ বয়স পর্যন্ত কৃত্রিমভাবে তাপ প্রদান, টিকা, লিটার, খাদ্য ও পানির ব্যবস্থা করতে হয়, তাকে ব্রুডার ঘর বলে। মুরগির আবাসন তৈরির ধাপগুলো। মুরগির আবাসন তৈরির ধাপ নিম্নরূপ: মুরগির আবাসনের যথাযোগ্য স্থান নির্ধারণ, ঘরের ডিজাইন তৈরি করা, ঘর তৈরির পরিকল্পনা করা, মুরগির ঘর তৈরিকরণ, মুরগিকে প্রয়োজনীয় জায়গা দেয়া। যাই হোক, পড়বে সবাই এটা। আদর্শ পুকুর কি? এটা তো অবশ্যই পড়তে হবে। আদর্শ পুকুর হচ্ছে খোলামেলা স্থানে 20 থেকে 25 শতক আয়তাকার পারওয়ালা জলাশয়, যেখানে সারা বছর পানি থাকে। আর পুকুরের প্রকারভেদ জানতে চাওয়া হয়েছে। পুকুরের স্থায়িত্বের উপর ভিত্তি করে পুকুর 2 প্রকার। একটা হলো স্থায়ী বা বার্ষিক পুকুর, অস্থায়ী বা মৌসুমী পুকুর। চাষকৃত মাছের বয়সের উপর ভিত্তি করে পুকুর 3 প্রকার। একটা হচ্ছে নার্সারি পুকুর, লালন পুকুর, মজুদ পুকুর। এরপর হচ্ছে প্লাঙ্কটন কি? শিক্ষার্থী বন্ধুরা, প্লাঙ্কটনটা অবশ্যই পড়বে। প্লাঙ্কটন হচ্ছে পানিতে মুক্তভাবে ভাসমান বীক্ষণিক জীব। মাছের খাদ্য উৎপাদনে সূর্যের আলো কিন্তু অবশ্যই প্রয়োজন। সূর্যের আলো মাছের খাদ্য উৎপাদনে সহায়তা করে বলে মাছের খাদ্য উৎপাদনে সূর্যের আলো খুবই প্রয়োজন। মাছ উৎপাদনে নিয়মিত খাদ্য সরবরাহ মাছের উৎপাদন বৃদ্ধিতে সবচেয়ে বেশি কার্যকর। মাছের দ্রুত বৃদ্ধি, মাছ পচা রোগ প্রতিরোধ এবং মাছ সুস্বাস্থ্য হওয়ার জন্য সূর্যের আলো অত্যন্ত দরকার। এরপরে বিপন্ন প্রজাতি কি? তোমরা এটাও পড়ে নিও। যে প্রজাতি অদূর ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বা ঝুঁকির মোকাবেলা করছে তাকে বিপন্ন প্রজাতি বলে। মাছের অভয়াশ্রমের 2টি গুরুত্ব। 1 নম্বর হচ্ছে মাছের নিরাপদ আশ্রয় তৈরির মাধ্যমে বিলুপ্তপ্রায় বা বিপন্ন প্রজাতির মাছ সংরক্ষণ করা যাবে। জলজ পরিবেশে মাছের জীব বৈচিত্র্য সংরক্ষণ করা যায়। এরপরে দেখো, মজুদ পুকুর কি? যে পুকুরে ধানি বা আঙ্গুলে পোনা ছেড়ে বড় মাছে পরিণত করা হয় তাকে মজুদ পুকুর বলে। মজুদ পুকুরের বৈশিষ্ট্য: মজুদ পুকুরই মাছ চাষের প্রধান পুকুর। মজুদ পুকুরের আয়তন 30 শতকের উপরে এবং গভীরতা 2 থেকে 3 মিটার হয়ে থাকে। খাবি খাওয়া কি? এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এরপরে দেখো, এখানে হচ্ছে অক্সিজেনের অভাবে মাছ যখন পানির উপরে মুখ তুলে হা করে কি করে ও মুখ বন্ধ করে, তখন মাছের এই অবস্থাকে খাবি খাওয়া বলে। মানে মাছের অবস্থা খারাপ হয়ে যায়। পুকুরে যদি অক্সিজেনের অভাব দেখা দেয় তখন এই সমস্যা হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো, কি দিয়ে এবং কিভাবে মাছ অক্সিজেন গ্রহণ করে? পুকুরের পানিতে দ্রবীভূত অক্সিজেন মাছ চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানত ফাইটোপ্লাঙ্কটন ও জলজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করে পুকুরের পানিতে দ্রবীভূত করে। যাই হোক, তোমরা পড়বে এটা। এরপরে মাছ রক্ষা সংরক্ষণ আইন কি? এটা পড়বে। ভিডিওটা থামিয়ে তোমরা পড়ার চেষ্টা করবে। আমি যদি সবগুলো বলতে যাই তাহলে অনেক সময় যাবে। আচ্ছা, তারপরে আমি পড়ে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। মাছ সংরক্ষণ, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন কি? মাছের উৎপাদন জীববৈচিত্র্য যেন না কমে
কমে বৃদ্ধি পায় বা একটি গ্রহণযোগ্য পর্যায়ে থাকে। এজন্য সরকার মাছের আকার, প্রজনন বৃদ্ধির সময়, বিচরণ ক্ষেত্র ইত্যাদি বিষয়ে কতিপয় বিধিনিষেধ আরোপ করে 1950 সালে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন 1950 প্রণয়ন করে। এটি সাধারণভাবে মৎস্য সংরক্ষণ আইন নামে পরিচিত। তাহলে মৎস্য সংরক্ষণ আইন 1950 সালে মৎস্য অভয়ারণ্য কেন করা হয় ব্যাখ্যা করা, এটা খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশে জনসংখ্যা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে, তাই না? তাদের কৃষির চাহিদা দরকার, আমিষের চাহিদা পূরণ করা দরকার, মাছ আমাদেরকে আমিষের চাহিদা পূরণ করে থাকে। এই জন্য মাছের অভয়ারণ্য দরকার, যাতে মাছ বৃদ্ধি পায় এবং তারা কী করে প্রচুর পরিমাণে রক্ত উৎপাদন করতে পারে, বড় হতে পারে। এই জন্য তাহলে রেশন কি সেটা তোমরা করলেই। তবে হচ্ছে খাদ্য কি, এটা তোমরা করবে, যা কিছু দেহে আহারজনিত গৃহীত হয় এবং পরিপাক, পোষণ ও বিপাকের মাধ্যমে দেহে ব্যবহৃত হয় বা শক্তি উৎপাদন করে তাকে খাদ্য বলে। এক কথায় যেটার জন্য যাচ্ছি সেটাকে তাকে খাদ্য বলে। এরপর দেখো সাইলেন্স পদ্ধতি এটা তোমরা করে নিও। এরপরে হচ্ছে হাবি খাওয়া কি, এটা পড়াইলাম। মাছ কী কারণে মাছ খাবি খায় তোমরা করবে। পুকুরের পানিতে অক্সিজেনের অভাব দেখা দিলে মাছ খাবি খায়। আকাশ মেঘাচ্ছন্ন থাকলে মাছ খাবি খায়। বাতাসের আর্দ্রতা বেশি হলে আর পানিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। এরপরে মধুর পুকুর কাকে বলে, এটা কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি একটু আগে। যাই হোক, এটা আমি বলবো, তোমার যারা পড়াশোনা করো না এটা তোমরা কিন্তু অবশ্যই পড়াশোনা করবে, কারণ পাঁচটা করলে তোমার পুকুর নষ্ট হয়ে যাবে। মৎস্য অভয়ারণ্য বলতে কি বোঝায়? মৎস্য অভয়ারণ্য হচ্ছে কোনো জলাশয় যেখানে বছরের নির্দিষ্ট সময়ে দিন বা সারা বছর বা দীর্ঘ মেয়াদের জন্য অথবা স্থায়ীভাবে মাছ ধরা নিষিদ্ধ। সুষম খাদ্য কাকে বলে তোমরা বলবে, যে খাদ্য প্রয়োজন শর্করা, চর্বি, খনিজ লবণ, ভিটামিন উপস্থিত থাকে তাকে কিন্তু সুষম খাদ্য বলে। এখন হচ্ছে বিভিন্ন বয়সের মধ্যে খাদ্য গ্রহণের পরিমাণ উল্লেখ করে। তোমরা এখানে দেওয়া রয়েছে, এটা খেয়াল করবে। বিভিন্ন বয়সের মধ্যে খাদ্য গ্রহণের পরিমাণ, এদের জাত, বয়স, তাপমাত্রা, খাদ্যের মান, বাসস্থান, খাদ্যের আকার ও পরিবেশের উপর নির্ভর করে। মুরগির জন্য দৈনিক খাদ্য হলো প্রথম সপ্তাহে 10 গ্রাম, দ্বিতীয় সপ্তাহে 20 গ্রাম, তৃতীয় সপ্তাহে 25 গ্রাম, চতুর্থ সপ্তাহে 30 গ্রাম, পঞ্চম সপ্তাহে 35 গ্রাম, 1270 গ্রাম এবং বয়স্ক 115 গ্রাম। সাধারণত কয়টা পদ্ধতিতে বীজ গ্রহণ করা হয় সেটাকে বলতে তোমরা মনে রাখো, 2টি পদ্ধতিতে বীজ গ্রহণ করা হয়। এরপরে হচ্ছে এই যে রোমন্থনকারী পশু কি? 4 ভাগে বিভক্ত পাকস্থলী বিশিষ্ট কিছু পশুর খাদ্য গ্রহণের পর খাদ্যগুলো চর্বিত না হয়ে পাকস্থলীতে জমা হয়, পরে অচর্বিত খাদ্যগুলো আবার মুখে নিয়ে এসে চিবায়। এসব পশুকেই রোমন্থনকারী পশু বলে, অর্থাৎ চিবানোর কাজটা যে পশুগুলো করে। আদর্শ পুকুর কাকে বলে এটা তোমরা পড়ে নিও। আর আদর্শ পুকুরের বৈশিষ্ট্য কিন্তু আছে। আদর্শ পুকুর হচ্ছে খোলামেলা স্থানে 20 থেকে 25 শতক আয়তাকার আকৃতির পাড়ওয়ালা জলাশয় যেখানে সারা বছর পানি থাকে। আদর্শ পুকুরের বৈশিষ্ট্য তোমরা পড়ে নিও। আদর্শ পুকুর কিন্তু বন্যামুক্ত হতে হবে, এজন্য পুকুরের পাড় যথেষ্ট উঁচু হতে হবে। পুকুরের মাটি দোআঁশ, পলি দোআঁশ বা এঁটেল দোআঁশ হলে সবচেয়ে ভালো হয়, সারা বছর পানি থাকবে। এরপরে পুকুরের তলায় অতিরিক্ত খাদ্য থাকা উচিত নয়। তো যাই হোক, এরপরে হচ্ছে পুকুরটি কিন্তু অবশ্যই খোলামেলা স্থানে হতে হবে। পুকুরের তলায় অতিরিক্ত কাদা জমতে দেওয়া উচিত নয় বা থাকবে না। পুকুরের পাড়গুলো 1.2 হারে ঢালু হলে সবচেয়ে ভালো হয়। এরপরে ব্রুডার ঘর কি আমি তোমাদেরকে পড়াইছি। মুরগির আবাসন তৈরির ধাপগুলো এটা তোমরা পড়ে নিও। এই যে আবাসন তৈরির ধাপগুলো, মুরগির আবাসনের স্থান নির্বাচন করা, ঘরের ডিজাইন নির্বাচন করা, মুরগি পালনের জন্য বিভিন্ন প্রকার ঘর তৈরির পরিকল্পনা, মুরগির ঘর তৈরি করার, মুরগিকে প্রয়োজনীয় জায়গা দেওয়া, এগুলো করতে হবে। জাটকা কি এটা কিন্তু পড়ানো হয়েছে। হাঁসের রেশন কি, 24 ঘন্টার মধ্যে হাঁস বা পশু পাখি যে খাদ্য খায় সেটা হলো হাঁসের বা পশুর রেশন। শিক্ষার্থী বন্ধুরা, এখানে অনেক তথ্য কিন্তু আমি দিয়েছি যেগুলো তোমাদের
পড়াশোনা করতে অনেকটা হেল্প করবে। আমি দরকার হলে 5-6 সেকেন্ড করে পজ দিব এখানে, যাতে তোমরা এগুলো সংগ্রহ করতে পারো। প্রত্যেকটা পড়া তোমরা সংগ্রহ করে নিও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকে আমার চ্যানেল ইংলিশ উইথ আজিম লার্নিং পয়েন্ট এবং অল সাবজেক্টস MCQ অ্যান্ড জিকে, এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও প্লিজ। উন্নত জাতের দুটি গাভীর নাম জার্সি ও ফ্রিজিয়ান। শিং কোন জাতীয় মাছ? ক্যাটফিশ জাতীয় মাছ। দুইটা ভেড়ার জাতের নাম বলা হয়েছে মেরিনো ও কারাকুল। সমন্বিত চাষ কাকে বলে? একই জমিতে একই সময়ে একাধিক ফসল উৎপাদন করাকে কিন্তু সমন্বিত চাষ বলে। সমন্বিত চাষের কিন্তু সুবিধা রয়েছে, তোমরা এগুলো সব পড়ে নিও। কয়েকটি রোগের নাম জানতে চাওয়া হয়েছে, গাভীর কয়েকটা রোগের নাম: তরকা রোগ, বাদলা রোগ, খুরা রোগ, গলাফুলা রোগ, পরজীবী রোগ। প্লাঙ্কটন হচ্ছে পানিতে মুক্তভাবে ভাসমান আণুবীক্ষণিক জীব। প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু নিচেই রয়েছে, তোমরা অবশ্যই এখান থেকে দেখতে পারবে। গবাদি পশুর রোগের প্রকারভেদ। সংক্রামক রোগ 4 ভাগে ভাগ করা হয়েছে পশুর রোগকে: সংক্রামক রোগ, পরজীবী ঘটিত রোগ, অপুষ্টিজনিত রোগ, বিষক্রিয়াজনিত রোগ। এই যে পাস্তরীকরণটা তোমরা পড়বে, দুধ দোহনের পর দুধের গুণাগুণ ঠিক রাখার জন্য সঠিক তাপমাত্রা ব্যবহার করে দুধের রোগ সৃষ্টিকারী জীবাণু নিয়ন্ত্রণ করার উপায় হলো পাস্তরীকরণ। কী কারণে দুধ নষ্ট হয়ে যায় সেটা তোমরা এখান থেকে পড়ে নিও। আর একটু পরেই আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। লিটার ব্যবস্থা কি, এটা তোমরা পড়বে। মুরগির খামারে মুরগির ঘরের মেঝেতে 15 থেকে 20 সেমি
পুরো করে তুষ বা কাঠের গুঁড়ো ছিটিয়ে বা বিছিয়ে দেওয়াটাই হলো লিটার ব্যবস্থাপনা। শিক্ষার্থী বন্ধুরা, এখানে ক্লাসটা শেষ হলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।